নিয়ন্ত্রণ করছে বাংলাদেশকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইউনূস? প্রধান উপদেষ্টাকে পদ থেকে অপসারণ করে গোটা দেশের ক্ষমতা হাতে তুলে নিতে সেনাবাহিনী। মোহাম্মদ ইউনূস নতুন এক ফাঁদ পেতেছে, তবে শেষমেশ কি দেখা যাচ্ছে নিজের পাতা ফাঁদে ইউনূসকে নিজেই পড়তে হলো। এদিকে হঠাৎ সেনাপ্রধান ক্ষমতা দখল করে নতুন ঘটনা ঘটাচ্ছে, আবারও দেশে গৃহযুদ্ধ হচ্ছে। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবাই আতঙ্কে আছে শেখ হাসিনার বর্তমানে কপাল কুলে। ধদ্দ সমন্বয়ক ধর ধৈরা ধৈরা তোলাই কর। অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা। তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি থেকে। প্রশাসন তো থাকবে আইনের পক্ষে, আইন দেখে চলবে। আইনের কাছে যে দোষী তারই ধরবে। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, এইটা কি দেখতে যাবে প্রশাসন? এইটা যদি দেখতে চায় তাহলে ভাই কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার? উনি তো এইভাবেই দেশ চালাইতেছিলেন, প্রশাসনকে হাত ধরে সব কিছুকে হাত ধরে দেশ চালাইতেছে। নেক্সট যে ক্ষমতায় আসবে সে যদি সব কিছু হাত ধরে দেশ চালায় তাইলে কি দরকার ছিল শেখ হাসিনারে সরাইবার? উনি তো ভালো ছিল, হ্যাঁ উনি তো ভালো ছিল, ওনারা আবার আইনা বসায় দেন না। তাইলে বর্তমানে বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত হয়েছে। একদিকে সেনাপ্রধান ভারত ও রাশিয়ার সঙ্গে, অন্যদিকে প্রধান উপদেষ্টা পাকিস্তান ও চীনের সঙ্গে সুসম্পর্ক রাখছে। হাসনাত আব্দুল্লাহ বলো বা সার্জিস আলম বলো, তাদের যে বয়ানবাজি, সেই বয়ানবাজি কোথায় যাচ্ছে? একের পরে এক। দেখো, রাজনীতিটা কিন্তু রাজার নীতি, একদম। এবং রাজার নীতি মানে হচ্ছে রাজা রাজরা নয়। মার্চ ফর ডক্টর ইউনূস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল, তখনও বিষয়টাকে অনেকে হাহাড়ির দিয়ে হাস্যকর ভাবে নিয়েছিলেন, কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে দেশের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। চারদিকে দেশের মধ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে এবং এই অবস্থার মধ্যে পড়ে অনেকে ক্ষতিগ্রস্তও হচ্ছে। দর্শক শ্রোতা, এইসব নিয়ে ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তের বিরোধিতা অনেকে করতেছে। অন্যদিকে সেনাপ্রধান বিভিন্ন দেশ সফর করে এসে তিনি বাংলাদেশের মধ্যে নতুন একটি বক্তব্য দেন, বার্তা দেন, এবং সেই বার্তাগুলো দেখে সারা দেশের মানুষ আতঙ্কে রয়েছে যে দেশের মধ্যে আগামীতে কি হবে এবং আমাদের দেশটা বর্তমানে যে একটা পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতিটা কিভাবে স্বাভাবিক হবে। সর্বশেষ কিন্তু এইসবের সমাধান হয়। এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশের আপডেট নিউজ। আসুন দর্শক, আমরা আর কথা না বেরিয়ে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি। একটি রাষ্ট্রের মালিক জনগণ, এটা সারা বিশ্বেই প্রচলিত এবং এটাই নিয়ম। প্রত্যেকটা দেশের মালিক সে দেশের জনগণ, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেখানটায় রাষ্ট্রের মালিক হয়ে থাকেন সরকার, নট জনগণ। এর মধ্যে আমাদের দেশটাই বলুন। বিগত 17 বছরে আপনি যে বাংলাদেশে আছেন, উনি কি কখনো বলতে পেরেছেন যে আপনি এই দেশটির মালিক? না, পারেননি। এই দেশের মালিক ছিল সেই দেশের সরকার। যারা সরকার চালিয়েছে তারাই ছিল দেশের মালিক, তারাই সমস্ত আরাম, আয়ের, সুখ সমস্ত কিছু ভোগ করেছেন। একটা শ্রেণী তারা অঢেল টাকা পয়সার মালিক হয়ে গেছেন। তারা এত অনার সৃষ্টি করেছেন, এত উপদ্রব করেছেন, এত দুর্নীতি করেছেন, যার প্রতিফলন হিসেবে এই 17 বছর পর বাংলাদেশে একটা নতুন বিপ্লব ঘটিয়েছিল কিছু ছাত্র জনতার নেতৃত্বে সারা দেশের মানুষজন। আমি কিন্তু বারবারই বলি, এই যে আন্দোলনটা ছিল জুলাই বিপ্লবে, শুধু ছাত্রদের ক্রেডিট দিলেই চলবে না, এর পিছনে ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন। যদি এই সমর্থন না থাকতো তাহলে হয়তো আজও সেই শক্তি পরাজিত হতো না। এটা আমাদের সবাইকে মানতেই হবে। এত কিছুর পর, এতগুলো প্রাণ চলে যাবার পর আমরা যে রাষ্ট্রটাকে পেয়েছি, আমরা এখন আশা করতেই পারি যে এই রাষ্ট্রটা আমাদের, এই রাষ্ট্রটা নাগরিকের, এই রাষ্ট্রটা বাংলাদেশের 18 কোটি মানুষের। এই রাষ্ট্রটা এখন আর কখনো সেই আগের মতো স্বৈর শাসক আসতে পারবে না। কখনো সরকার বলতে পারবে না আমি দেশের মালিক, আমি স্বৈর শাসক, আমি যা ইচ্ছা তাই করবো, তোমরা শুধু দেখবে, তোমরা প্রজা, আমরা রাজা। এইটা ভাঙার জন্যই একটা আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে, যেটা কোটা আন্দোলন থেকে শুরু হয়ে গিয়ে বিপ্লব আকার ধারণ করেছিল। সেই বিপ্লবে আমরা সাকসেস হয়েছি এবং দেশকে মুক্ত করা হয়েছে স্বৈর শাসনের বিপক্ষে। তারপর কি হলো? তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, যে সরকারের প্রধান হিসাবে আসলো ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্ববরণ্যে পরিচিত একজন মানুষ এবং নোবেল লরিয়েট এবং সারা বিশ্বে যার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং উনি যে এসছেন, উনি জোর করে এসে বসেননি, ওনাকে বসিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। উনি বসেছেন কি শুধুমাত্র ইলেকশন দেওয়ার জন্য? আমার তো মনে হয় না। আমি যতদূর জানি, আমি যতদূর বুঝি, আমার ক্ষুদ্র জ্ঞানে ওনাকে বসানো হয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারটা বানানো হয়েছিল যে নীতিতে বাংলাদেশ এতদিন চলছে,
বিগত 54 বছর যে নীতিতে চলছে তার পরিবর্তন আনতে হবে, একটা সংস্কার করতে হবে, দেশকে ঢালাও করে দেশকে নতুন ভাবে সাজাতে হবে। এটাই ছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রমিস, বা আমরাও এটাই চেয়েছিলাম। সময় চলে গেছে 8 মাস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করছেন, সংস্কার কমিশন করেছেন, ইলেকশন কমিশন নতুন করে গঠন করেছেন, বিভিন্ন কমিশন করে উনি একটা জায়গায় যেতে চাচ্ছেন। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে ইলেকশন, তাদের মুখে একটাই কথা, নির্বাচন নির্বাচন নির্বাচন। কিন্তু জনগণ কি চায়? ধর সমন্বয়ক ধর, ধৈরা তোলাই কর। অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা। তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি থেকে। তারা নাকি এক সমন্বয়ক পরিচয় দিয়ে একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে 10 কোটি টাকা চাঁদা দাবি করেছে। এটা ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছে। এরা যে সত্যিকারের চাঁদাবাজ, সমন্বয়ক নাম দিয়ে সকল জায়গায় চাঁদাবাজি করে আসে 8 মাস, সেটা প্রমাণিত। সেজন্য জায়গায় জায়গায় এদেরকে জনগণ ধরে ধোলাই দিচ্ছে, কারণ এদেরকে ধোলাই না দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারা এখন পড়ালেখা ছেড়ে দিয়ে এখন একটি ভালো ব্যবসা ধরে নিয়েছে, চাঁদাবাজি। বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইবে, চাঁদা না দিলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মারবে। এটাই হচ্ছে তাদের মেইন এজেন্ডা। এই এজেন্ডা করে বেশি দিন টিকতে পারবে না। জনগণ খেপে উঠেছে, ব্যবসায়ীরা খেপে উঠেছে, সকল রাজনৈতিক দল খেপে উঠেছে। এদেরকে এখন মায়ের উপর রাখতে হবে। যেখানে এরা চাঁদাবাজি করতে যাবে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাইতে যাবে, সেখানে এদেরকে গণধোলাই দিতে হবে। এদেরকে রাজপথে প্রতিহত করতে হবে। এদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। 8 মাস সুযোগ পেয়ে এরা মাথার উপর চড়ে বসেছে। এরা সকল দলকে ছোট করে কথা বলেছে, সকল দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সকল দলের সিনিয়র নেতৃবৃন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরা ড্যামকে চলাফেরা করেছে 8 মাস। এরা মনে করেছে এরাই সর্বা, এরা যাই বলবে তা হয়ে যাবে। এদের কথা মতো বাংলাদেশ চলে, এদের কথা মতো এই সরকার চলে, এদের কথা মতো সকল রাজনৈতিক দল চলে। এগুলা চলবে না। এদের প্রতিহত করার সময় এখন এসে গিয়েছে। সাধারণ জনগণ, রাজনৈতিক দল সকল ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করবেন। যেখানে এরা অনৈতিক কাজে জড়াবে সেখানে তাদেরকে ধরে গণধোলাই দিবেন। এরা নারী নিয়ে বিজি, নেশা নিয়ে বিজি, টোন নিয়ে বিজি। দেশের কি হাল অবস্থা সেটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নয়। তাই এই স্লোগানটা দিয়ে তাদেরকে মারবেন। স্লোগানটা কি? প্রথমে আমি স্টার্টিং এ বলেই দিয়েছি, ধর সমন্বয়ক ধর, ধৈরা ধোলাই কর। ধোলাই চলবে ধোলাইয়ের মতো। কথা কি বুঝতে পেরেছেন? এমন ভাবে ধোলাই চলবে যে মাইর হবে কিন্তু ব্লিডিং হবে না। এটা হচ্ছে মেইন ধোলাই। 6 মাস যাতে মেডিকেলে থাকতে শুধু ব্যথায় কাতরাইতে হয়। এরা মানুষকে এভাবে ধরে মেরেছে 5 আগস্টের পরে। সকল দলকে চাঁদাবাজ ট্যাগ লাগিয়েছে। আওয়ামী লীগ স্বৈরাচার বলেছে। এরা নিজেরা চাঁদাবাজি করে, এরা নিজেরা স্বৈরাচার, এরা নিজেরা ফেসিস্ট। এরা অন্যদেরকে কি ফেসিস্ট ট্যাগ লাগাবে, অন্যদেরকে কি চাঁদাবাজ ট্যাগ লাগাবে? নিজেরাই এরা কোটির উপর চাঁদাবাজি করতেছে। এরা 1 কোটি টাকার নিচে কোনো কমিশন খায় না। এরা 1 কোটি টাকার নিচে কোনো তদবির করে না। তাদের কাছ থেকে আমরা ভালো কিছু কি আশা করবো? প্রত্যেকটা সমন্বয়কের খবর নিয়ে দেখেন, এরা এখন পড়ালেখা করে না। এদের পড়ালেখা করার দরকার কি? পড়ালেখা করতেছে মূলত ভালো একটা চাকরি পাওয়ার জন্য, ভালো একটা প্রতিষ্ঠানে যাতে তারা ইস্টাবলিশ হতে পারে, চাকরি করে টাকা ভালো ইনকাম করতে পারে, বিসিএস দিতে পারে, বিসিএস দিয়ে সরকারি একটা চাকরি পেতে পারে। এখন তাদের 10 গুণ টাকা একটা ফোনে চলে আসে, 10 গুণ টাকা একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে বান দিলে কোটি টাকা চলে আসে। তাদের আর আপনার পড়ালেখার দরকার কি? এরা এখন এই ব্যবসায় নামছে। এদেরকে ঠেকাতে হবে। এভাবে গোপালগঞ্জের মতো, চট্টগ্রামের মতো, ঢাকার মতো প্রত্যেকটা জেলার মধ্যে দুর্গ গড়ে তুলতে হবে এদেরকে গণধোলাই দিয়ে। তাহলেই সমন্বয় মুক্ত বাংলাদেশ হবে। আমরা আগের বাংলাদেশ চাই, এইরকম চাঁদাবাজ মূলক বাংলাদেশ, এইরকম বেয়াদব ছাত্রদের হাতে আমরা বাংলাদেশ চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। 2-1 দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা, তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে, এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা 5ই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, দেশের 24-এর গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে। আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না। সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল, আওয়ামী লীগের এই মিটিং, এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই। এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবে ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, খনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই, শরম নেই, তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে, সেই কারণে। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল, তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না, কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে, সেই জায়গা থেকে এদেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ, তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘোছালো অনেক মন্তব্য তারা করেছেন। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাতে চাচ্ছেন, 0 পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে, লোন দিবে, এগুলো বলে বলে ডেকে এনেছিলেন। বহু তালবাহনা এই বাংলাদেশে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না। প্রশাসন তো থাকবে আইনের পক্ষে, আইন দেখে চলবে, আইনের কাছে যে দোষী তারই ধরবে, কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত, এইটা কি দেখতে যাবে প্রশাসন? এইটা যদি দেখতে চায় তাহলে ভাই কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার? উনি তো এইভাবেই দেশ চালাইতেছিলেন, প্রশাসনকে হাত কইরা সব কিছুকে হাত কইরা দেশ চালাইতেছে। নেক্সট যে ক্ষমতায় আসবে সে যদি সব কিছু হাত কইরা দেশ চালায় তাহলে কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার? উনি তো ভালো ছিল, হ্যাঁ উনি তো ভালো ছিল, ওনারা আবার এটা বসায় দেন না। তাইলে জনগণ আম পাবলিক ইনসাফ পাইলাম না, জনগণকে নিয়ে কেউ ভাবে না, জনগণের মনের কথার 2 পয়সাও দাম দেয় না কেউ। অথচ ওই সংবিধানে নাকি লেখা আছে এই দেশের মালিক জনগণ, কিন্তু আমাদের 2 পয়সাও দাম নাই, আমাদের মনের কথা কেউ শুনতেছে না। কোন রাজনৈতিক দল কি আমাদের মনের কথা দাম দিতেছে? তারা দাম দিতেছে তাদের দলের কথা, তারা সবাই নিজ নিজ দলকে নিয়ে ব্যস্ত এবং কিভাবে ক্ষমতায় যাবে সেটা নিয়ে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত, মোট কথা নিজের দল নিয়ে আছে সবাই, গাই প্রত্যেকেই নিজের দল নিয়ে আছে। আমরা যারা আম পাবলিক সাধারণ জনগণ আমরা ইনসাফ পাইলাম না। আমাদের সাধারণ জনগণের মনের কথা বুঝার মতো কোন রাজনৈতিক দল কি নাই? আছে, আমি একজনকে পাইছি, চরমোনাই পীর সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব। উনি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। একেবারে বিগিনিং থেকে দেখেন উনার কথাবার্তা এ পর্যন্ত গত 8 মাসে বা 8.5 মাসে এক চুল সরে নাই, এক চুল সরে নাই। উনি আজকেও কি বলছেন জানেন? যে যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে তাদের কোনো ক্ষমা নাই। মানে নির্বাচন বলে এই সরকারকে যারা চাপ সৃষ্টি করবে তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে। এই কথাটা কাকে বুঝাইছে চিন্তা করে দেখেন। কারণ গত 2-3 দিন যাবৎ বাংলাদেশে যে ঝড় উঠছে নির্বাচন আদায় করবে ডিসেম্বরে, আর জামাত ইসলাম নির্বাচন চায়, বিএনপি ঠিক 1 মাস 15 দিন পরে। কারণ ফেব্রুয়ারির 19 তারিখে যদি রোজা হয় তাহলে 15 তারিখের মধ্যেই তো নির্বাচন দিতে হবে, পয়লা রোজার আগেই নির্বাচন চায়। তার মানে বিএনপি থেকে আরো একটু সময় বাড়ায় দিল 1 মাস 15 দিন জামাতে ইসলাম। মানে সকালবেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন, তো ওপার থেকে বলছে হ্যাঁ রে দেবর, এই ঘটনা কি সত্যি? আমি বললাম কি সত্যি বৌদি বলো দেখি। তোরা যে এই লোকটাকে বসিয়েছিস ক্ষমতায় সে তো আসলে মনুষ্য না রে। আমি বলি এই বৌদি খবরদার, কলকে রেকর্ড করে আমাকে ট্র্যাপে ফেলবা। আরে শোন, সে তো আস্ত খিলাড়ি, 1 ডোজ দিয়েছে মাইরি, এপার বাংলায় যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলুম না। আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাইরি ঘটবে। সবিতা বৌদির মতন আমিও মাইরি অবাক হয়ে তাকিয়ে আছি, কিরে ঘটনাটা কি ঘটলো? ওরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে, সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে, একের পর এক মিথ্যে গুজব প্রচারণায় ভারতীয় গণমাধ্যম, ভারতীয় রাজনৈতিক নেতারা যখন সারা বিশ্বকে ফেক ভিডিও বানায়া ছড়াচ্ছে, তখন ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট যখন বলছে ভারতের হিন্দুদের কোন বোর্ডে কোন মুসলিমকে কি তোমরা রাখবে? কথা বোঝেন নাই। ভারতে একটা বিতর্কিত আইন পাশ করা হচ্ছে, মুসলিমদের যে সম্পত্তি আছে ওয়াকফ বোর্ড, সেখানে হিন্দু নেতাদের রেখে একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে মারি খারিজের মতন ছিল, কিন্তু বিজেপি সরকার নানান প্রভাবে এটাকে পাস করিয়ে ফেলেছে। আর যখন এটা পাস করিয়েছে, স্বাভাবিকভাবে এটা নিয়ে বাংলাদেশ একটা কথা বলেছে যে এই ওয়াকফ বোর্ডের বাতিলের যে সিদ্ধান্ত সেটা ভারত সরকার মাইনরিটির উপর
আঘাত করেছে, এটা উচিত হয়নি। আর এই বক্তব্যে মারি চটেছে ভারত। আমাদেরকে কি জ্ঞান দিচ্ছে দেখেন, ওই জয়ধর সওয়াল কি দাদা আছেন, তিনি বলছেন অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো হবে। কে বলছেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। তোমারই আমাদের দেশ নিয়ে তাহলে তোমাদের এত কেরা কেন? ট্রাম্পকে দিয়ে টুইট করাচ্ছ, মিডিয়াকে হায়ার করছো, নির্লজ্জের মতন সংবাদপত্রে প্রতিদিন মিথ্যা খবর চাপাচ্ছে তোমাদের সংবাদপত্রগুলো। তোমাদের রাজনৈতিক নেতাগুলো কথায় কথায় বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য ওই বিজেপি সরকার নাকি সেনাবাহিনী পাঠাবে। সেনাবাহিনী এমন কথা তোমরা বলছো দিনরাত মাইরি, বাংলাদেশের এটা দখল করে ফেলবা, বাংলাদেশে এটা হচ্ছে সংখ্যালঘুদের সাথে। আর যেই মাত্র আমরা না, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের আপডেট নিউজগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে। এবং এই কথাগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি চলতেছে এবং দেশের বর্তমান আপডেট নিউজ। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা সর্বশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।